আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? উম, আজকের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আজকের গোল্ড, এখনকার গোল্ড পুরোপুরি বুলিশ শিফট আছে, কিন্তু কিছুটা দুর্বলতা এখনো দেখা যাচ্ছে। কিন্তু আহ, বিগত 2 দিন ধরে গোল্ড পুরা আমি যে মুভটার আশা করতেছিলাম, এর প্রিভিয়াস সপ্তাহে যে মুভটা আশা করতেছিলাম সেটা কনফার্ম করছে এই যে ক্যান্ডেলে। ঠিক আছে, এখন আহ, এই সপ্তাহে মার্কেট বুলিশ সাইডে পুশ দিতে পারে, এটার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, কারণ পিছনে যে ট্রেন লাইন টাইম যা ছিল সবগুলারে ব্রেকআউট করছে, কিন্তু হায়ার টাইম ফ্রেম একটা সমস্যা আছে, যেটা হচ্ছে 4200 লেভেল। অর্থাৎ এই যে 4200 লেভেলরে যদি ব্রেকআউট করতে পারে, এই যে এই লেভেলটারে যদি আনুমানিক ধরি আমি, তাহলে এইখানটাতে এই যে এই জায়গা, এই জায়গাটারে যদি মার্কেট স্ট্রংলি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে মার্কেট হায়ার টাইম ফ্রেমে বুলিশে দৌড়াতে পারে। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউয়াসলি আমরা বুলিশ দেখতে পারবো, কারণ গোল্ডের মার্কেটে যখন প্রেশার অনেক বেশি থাকে, মার্কেট আপনার এটা কখনোই মাথায় রাখবেন না যে গোল্ড কখনো পিওয়াই থেকে ট্যাপ করে যাবে, মানে একদম নিচ লেভেল থেকে ট্যাপ করে যাবে, এখান থেকে পাম্পিং মারছে, নিচ থেকে ট্যাপ করে যাবে, এটা 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 আশা রাখা যাবে না। ঠিক আছে, কেন রাখা যাবে না? কারণ গোল্ড যখন স্ট্রং থাকে তখন গোল্ড কি করে, গোল্ড তখন স্টেক এরিয়া বানায়, পুশ, আবার স্টেক এরিয়া বানায় বানায় পুশ, আবার স্টেক এরিয়া বানায় বানায় পুশ। ঠিক আছে, যদি পরবর্তীতে আবার কোনো গোল্ডে আমরা ডাউনফল দেখতে পারি, তখন আবার এইসব লেভেলগুলোতে এসে খুবই ভালো এক্সপেক্ট করে। এটা হচ্ছে গোল্ডের মার্কেটের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন সেই অনুযায়ী আমি এখন বলিছে, আমরা প্রিভিয়াস সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম তার একটা রিভিউ আমরা একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে যে আমাদের অ্যানালাইসিস কতটা রাইট হচ্ছে অ্যান্ড রং হচ্ছে। ঠিক আছে, আমি এই যে এইখান থেকে এই জোনটারে আমি ড্র করছিলাম, আমি বলে দিছিলাম যে এখানে এসে যদি এক্সপেক্ট করে, তাহলে এখান থেকে গোল্ড পুলিশে এই যে প্রেশারটা আইছে এখন, আহ, এই যে প্রেশারটা আইছে এখন, এই প্রেশারটা তখন কি হইতো, এইখান থেকে যদি ওই প্রেশারটা দেখতাম আমি, তাহলে এইখান থেকে আমি বুলিশের সাইডে দৌড়া দৌড়াতাম আর কি। ঠিক আছে, সো মার্কেট কিন্তু সেটা কোনো সিমটম দেখায় নাই, মার্কেট এখানে দেখাইছে যে আমি একটু উইক হয়ে গেছি এখানে, কিন্তু তেমন কোনো কনফার্মেশন দেয়নি। এখান থেকে বুলিশের কোনো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা? কোনো বুলিশের ক্যান্ডেল নেই। বুলিশের ক্যান্ডেল মানে যে ও একটা দেখাচ্ছিল যে এখান থেকে বুলিশ প্রেশারাইজ হচ্ছে। ঠিক আছে, এরকম একটা কিছু দেখাচ্ছিল। এখন আমরা একটু মেজারমেন্ট করি, আমরা প্রিভিয়াস সপ্তাহে যে এই করছিলাম, আমি বলে দিয়েছিলাম যে এনএফপির একটা নিউজ আছে এই সপ্তাহে, যদি এনএফপির নিউজটা পজিটিভ আসে তাহলে গোল্ড উপরে যাবে, কিন্তু তার আগে গোল্ড ডাউনে চলে গেছিল। এনএফপি নিউজ আসার আগেই গোল্ড কিন্তু ডাউনে চলে গেছিল। ঠিক আছে, কথাটা বুঝবেন আগে, গোল্ড কিন্তু ডাউনে চলে গেছিল। আমি এখান থেকে বলেছিলাম যদি এনএফপির নিউজ নেগেটিভ আসে, তাহলে এইখান থেকে আরও ফল দেখতে পারতাম, কিন্তু এনএফপি নিউজ পজিটিভ আসছে, যার কারণে এনএফপির নিউজের কারণে মার্কেট পুরা এখান থেকে যে ট্রেন লাইন ফলো করতেছিল, ট্রেন লাইনে পুরাটাই মার্কেট ব্রেকআউট করে দিছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, এনএফপি নিউজও দেখবো, আমরা নিউজটা নিয়েও একটু অ্যানালাইসিস করবো। ঠিক আছে, এখন আমরা একটু হায়ার টাইম ফ্রেমে একটু দেখার ট্রাই করি। হায়ার টাইম ফ্রেম আমাদেরকে বলতেছে, এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল আমাদেরকে বলতেছে যে ক্যান্ডেল এখানে ওপেনিং হইয়া লো বানাইছে। ঠিক আছে, লো বানাইছে অ্যান্ড উপরে গেছে। সব আমাদের ক্যান্ডেলের বেসিক যেটা, সেটা কিন্তু ফলো করেই মার্কেট উপরে গেছে। এখন একটা পসিবিলিটি আছে, এটা হচ্ছে খুবই রেয়ার। ঠিক আছে, খুবই রেয়ার কাছে, মানে পসিবিলিটি নাই বললেই চলে। মার্কেট যদি এই লিকুইডিটি নিয়ে আসতো, তাহলে আমার মাথায় এটা আসতো না। ঠিক আছে, এই যে এই লিকুইডিটি যদি মার্কেট নিয়ে আসতো, তাহলে মার্কেট এখান থেকে এই ক্যান্ডেল বুলিশে ক্লোজিং হইতো। এখন কিন্তু বুলিশে সেট আপ আছে, কিন্তু তাও একটা রিস্ক আছে, যেহেতু মার্কেট এখনও পর্যন্ত উইকলি টাইম ফ্রেমে মার্কেট এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে মার্কেট এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, আমাকে হায়ার টাইম ফ্রেমে ভ্যালু দিতে হবে। আমাদের ডেইলি ক্যান্ডেল যেটা বলতেছে, আমরা একটু একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল আমাদেরকে খুবই ভালো, ডেইলি বলতে সরি উইকলি ক্যান্ডেল, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল আমাদেরকে যেটা কনফার্মেশন দিচ্ছে যে
এখান থেকে সবগুলো লিকুইডিটি নিচে নিয়ে মার্কেট উপর সাইডে এই ক্যান্ডেল দেখে একটা আন্দাজ করতে পারছিলাম যে আমি বলে দিছিলাম, কিন্তু আমি এর আগের সপ্তাহে বলে দিছি, যারা আমার ভিডিওটাকে খুবই ভালোভাবে খেয়াল করেন বা দেখেন, আমি কিন্তু বলে দিছি যে মার্কেট এখানে কি ক্যান্ডেল তৈরি করতে পারে, মার্কেট এখানে এই টাইপের ক্যান্ডেল তৈরি করতে পারে, ঠিক আছে, এই টাইপ বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে। আমি এখান থেকে এই সেম ক্যান্ডেল দেখাইছিলাম আমি এর আগের সপ্তাহে, ঠিক আছে, আমি এখান থেকে বলে দিয়েছিলাম কিন্তু যে এই ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল এখানে আসতে পারে, সেরকম একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছিলাম। আমি কিন্তু বলে দিছি, যারা আমার ভিডিও বা আমার অ্যানালাইসিসটা যারা সুন্দরভাবে দেখেন তারা কিন্তু এই বিষয়টা নোটিস করবেন, ঠিক আছে। মার্কেট দেখেন, সেম সেম ওই ক্যান্ডেল তৈরি করছে এই সপ্তাহে, দেখছেন, ঠিক আছে। মানে আপনারে মনে করেন এর ভিতরে সময় দিলে কোনো না কোনো জিনিস তো আমি দেখছি, যার কারণে আমার মনে হয়েছে যে এখান থেকে এরকম টাইপ একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, যেহেতু এটা হচ্ছে রিস্কি সেক্টর, এটা হচ্ছে ফরেক্স কমোডিটি ট্রেডিং সেক্টর, এখানে হাই রিস্কে থাকে, এখানে সব কিছুর কোনো মানে কোনো 100% যে কোনো কনফার্মেশন এমন কোনো কিছু নাই। যদি বলে যে এখান থেকে আমি 100% কনফার্মেশন দিচ্ছি, হ্যান করতেছি ত্যান করতেছি, তাহলে এটা ধরে নেবেন যে ও আপনার সাথে গ্যাম্বলিং করতেছে, ঠিক আছে, আপনার সাথে কোনো না কোনোভাবে প্রতারণা করতেছে। এখানে 100% কিছুই নাই। আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই রকম একটা ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। আপনারা যদি একটু দেখেন তাহলে এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। আচ্ছা, আর এখানে দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে বুলিশে প্রেশারাইজ হচ্ছে, আমাদের ডেইলি টাইম ফ্রেম কিন্তু বুলিশে শিফট হয়ে গেছে, এটা একটা খুবই ভালো একটা সিমটম দেখাচ্ছে। কিন্তু এখানে তাও একটা সমস্যা আছে। কি সমস্যা? এনে এই যে সমস্যাটা আছে সেটা আমি একটু দেখাই দিই। এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা একটা সমস্যা আছে, যেটা হচ্ছে মার্কেট ঠিকই ওই ট্রেন লাইনের ট্যাপ কয়টা ক্লোজিং দিছে, দেখছেন, ট্যাপ কইরা মার্কেট কিন্তু ক্লোজিং দিছে। এখনো পর্যন্ত যে ট্যাপ করার পরে যে সেলিং প্রেশারটা দেখা ছিল, ওই সেলিং প্রেশারটা এখনো পর্যন্ত আসে নাই। তবে এখান থেকে যদি সেলিং প্রেশার আসে তাহলে সেটা ভ্যালিড, ঠিক আছে। এটারে ব্রেকআউট করছে, তাই কি যদি এইটারে যদি ব্রেকআউট করে আমি এখান থেকে পুরো হায়ার টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম থেকে আমি কিন্তু বুলিশে শিফট হয়ে যাব, ঠিক আছে। আমি একটু বলে নিলাম যে আমি কোন কোন ক্রাইটেরিয়া হলে আমি কিভাবে শিফট হব, ঠিক আছে। দেখা যাচ্ছে প্রথম সোমবার মঙ্গলবারের ভিতরে এই লেভেলটারে ব্রেকআউট করে দিচ্ছে, তখন থেকে আমার পুরো টার্গেট থাকবে বুলিশে, ঠিক আছে। আমি পুরো আমার এন্ট্রি সব হবে বুলিশ সাইডে, যেহেতু মার্কেট পুরো শিফট হয়ে গেছে। কিন্তু এই ট্রেন লাইনটা একটা বাধা হিসেবে কাজ করতেছে এখন ওর কাছে, ঠিক আছে, এই মার্কেটের কাছে এখন এই ট্রেন লাইনটা একটা বাধা হিসেবে কাজ করতেছে। সো সবাই একটু সাবধানে থাকেন, হ্যাঁ। যদি ট্রেন লাইনটা ব্রেকআউট করে তাহলে এখান থেকে আমরা বুলিশ সাইডে খুবই ভালো একটা র্যালি দেখতে পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা একটা খুবই ভালো বুলিশ সাইডে একটা র্যালি দেখতে পাবো। এখন সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে যে মার্কেট কি করতে চাচ্ছে না চাচ্ছে, হ্যাঁ, সেই সব বিষয়ের উপরে। এখন এখান থেকে আমাদেরকে যেটা দেখাচ্ছে, মার্কেট ক্রমান্বয়ে হাইডে ব্রেকআউট করছে, এখন নেক্সট টার্গেট হচ্ছে এ হাই। এখন এখান থেকে যদি ওপেনিং হয় যদি হাইডে ব্রেকআউট করে যদি নিচে এসে ক্লোজিং দেয় কোনো ক্যান্ডেল, আমি বলে দিতেছি কিন্তু কোনো ক্যান্ডেল যদি আমি একটু দাঁড়ান, এটা একটু বড় করে আনি তাহলে বোঝাতে সুবিধা হবে। কোনো ক্যান্ডেল যদি কি করবে, এখান থেকে যে দেখা যাচ্ছে এ হচ্ছে ওপেনিং হয়ে উপরে গেছে, উপরে গিয়া ওর হাই নিয়া এই ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে এসে ক্লোজিং দিছে, তার মানে হচ্ছে একটু ছোট ওইটা দিই, ও নিচে এসে ক্লোজিং দিচ্ছে, তার মানে হচ্ছে এখান থেকে একটা পসিবল, মানে এ হচ্ছে উইক থাকবে, ঠিক আছে। যদি এরকম একটা ক্যান্ডেল আপনারা দেখেন তাহলে মার্কেট কি করবে জানেন, এখান থেকে মার্কেট সেল সাইডে দু একটা ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটে প্রিভিয়াস যে মুভগুলো দিছে ওই মুভগুলোরে ও একটা কারেকশন হিসাবে নিতে পারে, কিন্তু নিতে পারে বা ওইখান থেকে সেল আসতে পারে, কিন্তু ওটার পসিবিলিটি খুবই কম, কারণ মার্কেটে এখানে কোনো উইকনেস দেখায় না আপাতত, এখনো পর্যন্ত যেরকম উইকনেস দেখানোর কথা ওরকম উইকনেস এখনো পর্যন্ত দেখায় না। তো এই প্রথম দিনে যদি এরকম একটা ক্যান্ডেল দেখেন তাহলে নেক্সট টার্গেট রাখবেন সেল সাইডে, ঠিক আছে। আমি বলে দিলাম যে ডেলি কি হতে পারে, তার পরবর্তীতে যেভাবে মার্কেট মুভ করে পারে মার্কেট সেভাবে মুভ করবে। আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম যেটা দেখাচ্ছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে বুলিশের একটা সিমটম ভাব নিয়ে আইছে মার্কেটের। এখন নেক্সট টার্গেট হচ্ছে এটা, এটা বলতেছি আমি, এটা বেঁকে গেছে লাইন, এই যে এটা
ঠিক আছে, এখান থেকে মার্কেট যদি সেল সাইডেও যায়, তাহলে এটা লিকুইডিটি নিয়ে মার্কেট সেল সাইডে মুভ করবে। ঠিক আছে, সেটা কতদূর করতে পারে মার্কেট ভালো জানে, এই লেভেল পর্যন্ত করতে পারে বা এটা আরও উপরে লেভেলে করতে পারে, আরও নিচে যাইতে পারে, মার্কেটের ইচ্ছা। ঠিক আছে, মার্কেট যেভাবে চলবে আমাদেরকে সেভাবে এন্ট্রি প্ল্যান করতে হবে, আমাদেরকে সেভাবে মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে হবে সব সময়। ঠিক আছে, কারণ মার্কেট কখনোই আপ ট্রেন্ডে যায় না, মার্কেট কখনোই ডাউন ট্রেন্ডে যায় না, মানে রেগুলার কন্টিনিউয়াসলি যাইতেই থাকে, এমন কোনো সিমটম আপনারা দেখবেন না। মার্কেট ছোটো টাইম ফ্রেমে হলেও এখান থেকে যে অনেকে বলবে যে তাহলে তো হায়ার টাইম ফ্রেমে এখানে তো কন্টিনিউয়াসলি মার্কেট বুলিশ সাইডে পুশ করছে, কিন্তু ফার্স্ট এই যে এখান থেকে যে এত বড় র্যালি করছে, এখানে কোনো সেলিং ক্যান্ডেল খুবই কম। এখান থেকে কেন করছে, কারণ এই সবগুলারে এই টাইম থেকে যখনই বেরোয়েছে তখন এখান থেকে হাই ভোলাটাইল। ঠিক আছে, তখন মার্কেটের কোনো প্রয়োজন হয় না যে আমি রিবাউন্স করব। মার্কেট কিন্তু তারপর থেকে কী করতে জানেন, তারপর থেকে ফার্স্ট পিওয়াই ট্যাপ করে মুভ করছে। এই যে ফার্স্ট এফবিজি মুভ, ফার্স্ট এফবিজি মুভ। ঠিক আছে, মার্কেট ফার্স্ট পিওয়াই থেকে কন্টিনিউয়াসলি মার্কেট বুলিশ সাইডে পুশ করছে। এইখান থেকেও ফার্স্ট এফবিজি দিয়া মার্কেট পুশ করছে। আমি দেখাইলে হিউজ দেখাইতে পারবো। এই যে এখান থেকে এখানে কোন জায়গা থেকে ট্যাপ করে গেছে, জানেন, এখান থেকে উইকলি টাইম ফ্রেমে ফার্স্ট এফবিজি থেকে ট্যাপ করে গেছে। এই যে উইকলি টাইমে যখন দেখবেন যে কোনো টাইম ফ্রেমে আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি একটু উইকলি টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে ফার্স্ট এফবিজি থেকে মুভ। আমি এত ডাটা দেখালাম না, যেহেতু আমার অ্যানালাইসিসের ভিডিও একটু ভিন্ন ধরনের হয়। হ্যাঁ, আমার অ্যানালাইসিসের ভিডিও কারোর সাথে মিলে না, আমি ডিটেলস আলোচনা করার ট্রাই করি। ছোটোখাটো ক্রাইটেরিয়া কী থাকতে পারে, কী হইতে পারে, আমি সেসব বিষয়টি নিয়েও একটু আলোচনা করি। অ্যান্ড আমি আলোচনা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, দেশের অর্থনৈতিক অবস্থা কী হইতে পারে না হইতে পারে, সেসব বিষয়ে একটা বেসিক ধারণা দিয়ে দিই। ঠিক আছে, যেন আপনি মুভ দিলে বুঝতে পারবেন যে এই মুভটা এই জন্য আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখাই দিলাম যে মার্কেট কী করতে পারে। এবার আমরা ফান্ডামেন্টাল বিষয়ে একটু আসি। ফান্ডামেন্টাল যদি এখন দেখি, জিও পলিটিক্সের যে বিষয়গুলো আমরা একটু দেখি, যে আমেরিকার ভিতরে এখন কি চলতেছে জানেন, আমেরিকার ভিতরে নতুন যে চেয়ারপারসন ছিল, পাওয়েল ছিল আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ছিল সে। ঠিক আছে, মানে ওই নিয়ন্ত্রণ করতো যে মার্কেটের ইন্টারেস্ট রেট বাড়াবে কিনা, মার্কেটের ইন্টারেস্ট রেট বাড়তে পারে বা কমতে পারে। হ্যাঁ, ইনফ্লেশন বাড়ছে, ডিফ্লেশন বাড়ছে বা সিপিআই বাড়ছে, হ্যাঁ, এসব বিষয় বিভিন্ন ইকোনমিক্স সেক্টর স্ট্রং, বিভিন্ন যাবতীয় বিষয়, ঠিক আছে, ও আলোচনা করে। এখানে আলোচনা করে অ্যান্ড ভবিষ্যতে কিছু ইন্ডিকেশন দিয়ে দেয়। বিভিন্ন নিউজ থাকতে পারে। আমরা যে ইটা দেখতেছিলাম, এখন কিন্তু চেয়ারপারসন পাওয়েল পরিবর্তন হয়ে গেছে, ও কিন্তু এখন নাই। ঠিক আছে, ও এখন নাই, ওর জায়গায় এখন পরিবর্তন, ওর জায়গায় আরেকজন আছে, ওয়াশ। হ্যাঁ, বানানটা তো নাম শুনলে তো মাথা খারাপ, বানান করে দিই, ওয়াশ। হ্যাঁ, ওর নাম হচ্ছে ওয়াশ। নতুন প্রেসিডেন্ট হয়েছে এখন। এফওএমসি বলতেছি, এফওএমসি হচ্ছে ফেডারাল ফান্ড রেট মিটিং মিনিট। হ্যাঁ, এফওএমসি, ওর চেয়ারপারসন এখন ওই সব কিছু এখন ডিসাইড করবে। সো ও এখন কি বলছে জানেন, ওর মাঝে একটা পডকাস্ট ছিল, যার কারণে মার্কেট একটা মুভও করছে। আমি মুভটা দেখাই, আপনার অবাক হয়ে যাবেন যে মার্কেট, ওর যে পডকাস্ট ছিল, ওই পডকাস্টে মার্কেট এত বড় পাম্পিং মারছে। এই যে কোথা থেকে, হ্যাঁ, এখানে এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এটা সমস্ত ব্যাংকার, অর্থাৎ কানাডার ব্যাংক সেখানে উপস্থিত ছিল। মানে কানাডার ব্যাংকের যে প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান বলেন, যাই বলেন না কেন, যারা ডিসাইড করে যে কানাডার ইন্টারেস্ট রেট বাড়বে কিনা কমবে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান, ওনারা সবাই উপস্থিত ছিল। যেখানে ওয়াশও উপস্থিত ছিল, তারা ওইখানে ডিসকাস করছিল। ইউরোপের ব্যাংক সেখানে উপস্থিত ছিল, কানাডার ব্যাংকিং যারা ছিল তারাও উপস্থিত ছিল। তারপর ইউরোপের ব্যাংকে যারা ছিল তারাও উপস্থিত ছিল।
আরও আর দু একটা ব্যাংক ছিল, ঠিক আছে। আর আমেরিকার ওয়াশ তো ও তো ছিলই অবশ্যই। তো ওইখানে বলতেছে যে আমেরিকার এমন কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে নাই যে ইন্টারেস্ট রেট বাড়াইতে পারবে, এটা তারা ডিসাইড করতেছে না। কারণ আমেরিকান ভ্যালু, আমেরিকান খুব একটা ভ্যালু, আমেরিকার দেশের অবস্থা খুব একটা, মানে ওদের দেশের ইনফ্লেশন অর্থাৎ কনজিউমার প্রাইস অনেক বেড়ে গেছে। কনজিউমার প্রাইস অনেক বেড়ে গেছে, মানে প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে। আর প্রোডাক্টের দাম বেড়ে গেলে মার্কেট তখন কি করে, একটু সবাইকে সুযোগ দেওয়ার ট্রাই করে যে না তোমরা সবাই ব্যবসা বাণিজ্য করো, আমি ইন্টারেস্ট রেট কমাই দিতেছি। ইন্টারেস্ট রেট কমাই দিলে কিন্তু ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, হ্যাঁ। দেশের অর্থনীতি আবারও স্ট্রং হইতে, মানে আবারও উত্তেজিত হইতে শুরু করে। আর ওই উত্তেজিত কমাইতে গেলে আবার ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়, ঠিক আছে। এভাবে ওরা নিয়ন্ত্রণ করে পুরো দেশের অর্থনীতিকে। এখন বলতেছে যে ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা কম আছে, ইনফ্লেশন 2%-এর ভিতরে রাখবে, ইনফ্লেশন 2%-এর ভিতরে রাখবে, অ্যান্ড হচ্ছে ইন্টারেস্ট রেট কমাবে না। সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু এত বড় পাম্পিং আমরা দেখতে পাইছি। আর তারপরেও মার্কেটে যে এনএফপি নিউজ ছিল, আমি এর আগে বলে দিছি কিন্তু এনএফপি একটা মাল, ঠিক আছে। এই যে এই নিউজটা নেগেটিভ আইছে, যার কারণে গোল্ডের মুভমেন্ট আমরা বুলিশ সাইডে দেখতে পাইছি, ঠিক আছে। বুলিশ সাইডে প্রেশার হওয়ার কারণ দেখছেন, এনএফপি নিউজ। আমি কিন্তু বলে দিছিলাম যে এনএফপি নিউজের উপরে ডিপেন্ড করবে মার্কেট কোন সাইডে পুশ করবে। আমি একটু দেখায় দিই, বাঙালি জাতি তো অনেকে আবার বিশ্বাস করতে চায় না। একটু দেখাই, দিস উইক টুমরো, টুমরো টুয়েসডে থার্সডে 6 এর এইখানে না, 4 তারিখে। আরে দূরও বেটা, দিস উইক, দিস উইক দেখলে তো হইব না। এখানে ফ্রাইডে টুয়েসডেতে মনে হয় এনএফপি নিউজ ছিল। আরে ভাই আমি ভুল লাগেছি, ঠিক আছে, আমি একটু দেখতেছি। কোর সিপিআই ফাইনাল এনএফপি নিউজ কোথায় গেল, এখানে তো থাকার কথা। দূরও বেটা, আমি নিউজ ভুল লাগেছি কেন। সালা, টুডে এর আগের দিন, এই যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, ঠিক আছে, যার কারণে গোল্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, ডাটা আসছে নেগেটিভ, ঠিক আছে। কিন্তু আনএমপ্লয়মেন্ট আবার আসছে পজিটিভ, সেই কারণে একটা রিস্ক ছিল যে এটা পুশ করা সেল সাইড। এই যে আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, এই যে ডাটাটা পজিটিভ আসছে না, যার কারণে আমার একটা কনফিউশন ছিল যে মার্কেট এখান থেকে সেল সাইডে পুশ দিতে পারে। আর ওইখান থেকে দেখেন মার্কেট মিনিমাম এখান থেকে আমি পুরো মুভ ক্যাপচার করছি, এখান থেকে হাই থেকে ধরছি একদম, পুরো হাই থেকে পুরো মুভ আমি ক্যাপচার করছি। প্রায় 600-500 পিপসের রিবাউন্ড করছে এখান থেকে, পুরো মুভ আমি ক্যাপচার করছি। এখানে একটা ট্রেড ছিল আমার, প্রায় 600-700 পিপসের প্রাইস এখান থেকে ডাউনফল করছে। বাট আমি এত ধরি নাই, যে আমার একটু কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড নিতে হয়েছে। আর আনুমানিক এখান থেকে নিতে হয়েছে, ওইখান থেকে না, আনুমানিক এখান থেকে ধরছি। পুরো 500 পিপসের মুভ আমি এখান থেকে ক্যাপচার করছি, খালি ওই নিউজের কারণে। নিউজ কতটা ইম্পর্টেন্ট শুধু একটা উদাহরণ দেখেন, সিম্পল। আমি এই উদাহরণ এনএফপি এত বড় স্ট্রং ক্যান্ডেল দেখার পরেও আমি এখান থেকে সেল খুঁজছি কেন, কারণ আমার একটা অ্যাডিশনাল কনফিডেন্স ছিল যে মার্কেট সেল সাইডে কিছুটা পুশ আসতে পারে আনএমপ্লয়মেন্ট রেটের কারণে। আনএমপ্লয়মেন্ট রেট মানে হচ্ছে বেকারত্ব, ঠিক আছে, বাংলা ভাষায় যেটা বলে ওটারে বলে বেকারত্ব। বেকারত্বর হার নাই, বেকারত্বর হার নাই, এটা কম আইছে। এই দেখেন, যেটা এক্সপেকটেশন রাখছিল যদি এর বেশি আসতো তাহলে এটা নেগেটিভ ছিল, যেটা এক্সপেকটেশন ছিল ও ছাড়া কম আইছে, তার মানে ডাটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এখন ইরান আমেরিকার ভিতরে যে যুদ্ধ সিচুয়েশন এখন অনেকটা রিকভার করছে, অনেকটা তারা সমঝোতায় আছে, মানে সিজ ফায়ারে গেছে, চুক্তি স্বাক্ষরে গেছে। কিন্তু একটা বিষয় এখানে চলে আসছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার। আমেরিকা চাইতেছে যে আমি ইরানরে কোনো নিউক্লিয়ার বোম বানাইতে দিব না, ঠিক আছে, কোনো নিউক্লিয়ার বোম আমি বানাইতে দিব না। আর ইরান চাইতেছে যে আমি নিউক্লিয়ার
বানাবোই আমার দেশের শক্তিটাকে, আমার দেশের উপরে যেন কেউ হাত রেখে বা কেউ যেন যে যখন তখন হামলা না করতে পারে, সেই সত্ত্বে তারা নিউক্লিয়ারে কখনোই হাতছাড়া করবে না। এই বিষয়টা নিয়ে একটা গ্যাঞ্জাম চলতেছে এখনো পর্যন্ত ইরান ও আমেরিকার ভিতরে। এ হচ্ছে ইরান ও আমেরিকার জিরো পলিটিক্যাল অবস্থা, ঠিক আছে। সো যুদ্ধ যেহেতু সিচুয়েশন চলছে, এখনো পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে এখনো কিছু বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। মাঝে তো আবারও হামলা হামলি হয়েছে, যুদ্ধ বিরতি চলতেছে তার ভিতরে আবার হামলা হামলি হয়েছে, ঠিক আছে। সো আমি সবগুলারে একটা সামারি কইরা দিই, ঠিক আছে, সামারি কইরা দিই। আমি এর আগের সপ্তাহে এক্সপেকটেশন করছিলাম মার্কেট এখান থেকে যাবে, কিন্তু মার্কেট যায়নি, ঠিক আছে। এখান থেকে এক্সপেকটেশন করছিলাম কিন্তু মার্কেট যায়নি, মার্কেট ওরকম কোনো কনফার্মেশন দেয়নি, মার্কেট সেল সাইডে পুশ করছে। তারপরে মার্কেট যখন এনএফপি নিউজ আইছে, এনএফপি এই যে এই নিউজও কিন্তু এনএফপি নিউজটা যখনই আসছে মার্কেট পুরো কনফার্মেশন দিয়ে দিয়েছে যে মার্কেট এখান থেকে অ্যাকচুয়ালিটিতে রিভার্স করতেছে। মার্কেট কিন্তু এর আগে অনেকবার ম্যানিপুলেশন করছে, অনেকবার। আপনি চাই জানলে অবাক হবেন, যদি গোল্ডে যারা ট্রেড করে থাকে ওরা খুবই ভালোভাবে জানবে। মার্কেটে এইখান থেকে রিভার্স করার ট্রাই করছিল, এইখানে রিভার্সের সিমটম নিয়ে আইছিল। মার্কেটে এইখান থেকে পুশ দেওয়ার কথা ছিল, লো ব্রেক কইরা রিভার্স ক্যান্সেল করে দিছে। এখান থেকে কোনো দেয় নাই, ঠিক আছে, রিভার্স ক্যান্সেল অবশেষে, যার কারণে একটু সেফ থাকতে হয়েছে, আমার এনএফপি নিউজের জন্য অপেক্ষা করতে হয়েছে রিভার্স সিমটম কনফার্ম হওয়ার জন্য। আর যার কারণে আমি কিন্তু এখানে অতটা ছিলাম না, কনফিডেন্স ছিলাম না যে এখান থেকে রিভার্স করবো। যদি রিজেকশন দেখায় তাহলে আমি এখান থেকে রিভার্স নিব, কিন্তু দেখায় নাই। পরে ইতে আসা দেখাইছে, যেটা পুরো উইকলিতে পুরো রিভার্স করছে, ঠিক আছে। আমি একটা সামারি করে দিই। প্রিভিয়াস সপ্তাহে আমাদের অ্যানালাইসিস রাইট ছিল, এনএফপি নিউজ নেগেটিভ আসছে, যার কারণে আমরা এখন গোল্ডে আপাতত বুলিশ দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আমরা বুলিশ দেখব। মার্কেট কিছুটা স্টেক এরিয়া বানাবে এবং মুভ করবে, স্টেক এরিয়া বানাবে এবং মুভ করবে। মার্কেটে এরকম এক্সপেকটেশন কেউ রাখবেন না যে মার্কেট সেল সাইডে খুবই ভালো পুল ব্যাক নিবে তারপর মুভ করবে। এরকম মুভ মার্কেট ইতিহাসে খুবই কম করছে, ঠিক আছে। মার্কেট যে র্যালিটা করছে সেল সাইডে, যে এত বড় র্যালি দেখতে পাচ্ছেন, এই পুরো র্যালি ছিল হচ্ছে এই মুভের কারেকশন, ঠিক আছে, এই মুভের কারেকশন বা যেটাই বলেন না কেন। সো গোল্ডের ইতিহাসে এটা কিন্তু ম্যানিপুলেশন, কিন্তু কি বলেন, এই পোড়াটা কিন্তু ম্যানিপুলেশন, ঠিক আছে। এই পোড়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ম্যানিপুলেশন, যার কারণে মার্কেট এত এত তাইরে নাইরে যাইরে নাইরে মানে যা ল্যাব 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 করতেই আছে। সো এখন নতুন সব কিছু সিস্টেম আপডেট হইতেছে। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওদের একটা আইন পাস করছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো যুদ্ধে নামার আগে বা ইরানের সাথে কোনো যুদ্ধে নামার আগে তাদেরকে পারমিশন নিতে হবে আলাদা একটা, ঠিক আছে, আলাদা একটা পারমিশন নিতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই আইনটা পাস করতে গেলে ডোনাল্ড ট্রাম্পেরই সিগনেচার লাগবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমি সিগনেচার করব না। এটা হচ্ছে একটা ফালতু, হ্যাঁ, মানে কে চায় কার ক্ষমতা কমাইতে, ও চাইবে ওর ক্ষমতা কমাইতে। সো ওটা যদি পাস হয়ে যায় তাহলে আশা করা যাচ্ছে যে মার্কেটে একটু স্বাভাবিক পর্যায়ে চলতে পারে, হ্যাঁ। সো এই হচ্ছে উইকলি অ্যানালাইসিস। আমি এর পরের সপ্তাহে বুলিশ সাইডে থাকবো মার্কেটের সিমটম অনুযায়ী, ঠিক আছে। মার্কেট কিন্তু এখনো পর্যন্ত এই যে ট্রেন লাইনটারে ফলো করতেছে, কালকে ব্রেকআউট। হ্যাঁ, আমি কালকে নিউজ একটা বিষয় দেখছি, এই ক্যান্ডেল কিন্তু এখনো 4 ঘন্টা বাকি আছে, ঠিক আছে। এই ক্যান্ডেলে ক্লোজিং হয়েছে, কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল নতুন ওপেনিং হয়েছিল, তারপর পরে থেকে মার্কেট ক্লোজ হয়ে গেছে। আমি তো পুরো অবাক, কি হয়েছে না হয়েছে, বেটা এমনটা হইলো কেন, হ্যাঁ। সো এটা কনফিউশন ছিল। এখান থেকে ক্যান্ডেল কিন্তু এখনো 4 ঘন্টা কভার করে নাই, কেবল ওপেনিং হয়ে উপরে গেছে, এখনো 2-3 ঘন্টা বাকি ছিল ক্লোজিং এ। তার আগে মার্কেট প্রায় 10টা 11টার দিকে মার্কেট ক্লোজ হয়ে গেছে। আমি তো পুরো অবাক যে কেন ক্লোজ হয়েছে না হয়েছে। তারপরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে কিছু সিস্টেমের প্রবলেম হইতে পারে। তারপরে হচ্ছে ফ্রাইডে অনুযায়ী বা কোনো কোনো বিষয় হইতে পারে, হ্যাঁ। সো আমি আপাতত বলি দেখতেছি এখান থেকে মার্কেট 4 ঘন্টা একটা সেল সাইডে রিভার্স তৈরি করতেছিল, কিন্তু এটা আবার স্টেক এরিয়া মতো বানাইছে,
হুম, যদি এই উইকের নিচে ক্লোজিং দিত আমি এখান থেকে খুবই ভালো একটা সেল দেখতাম। আর যদি এখনও করে তাও আমি দেখব, যদি এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমি সেলই দেখবো এখান থেকে, সেল আসাটা ভ্যালিড। হুম, আর না আসলে কিছু করার নাই। গোল্ডের এটা বৈশিষ্ট্য, কারণ গোল্ড স্টেক এরিয়া বানায় মুভ করে, স্টেক এরিয়া বানায় মুভ করে, স্টেক এরিয়া বানায় মুভ করে। ঠিক আছে। সো আজকে আমি জোনগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে আমার 30 মিনিটের জোন। 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট। 30 মিনিট থেকে আমি যে জোনগুলোরে করছি, মডিফাই করছি, সেই জোন আমি প্রাইসগুলোরে একটু দেখাই দিই। যাদের লাগবে তারা নিয়ে নিন। আপাতত আমি এবার সপ্তাহে এসে তেমন কোনো এডিট মেডিট করি নাই। এই যে যাদের লাগবে একটু পজ কইরা আর একটু করে নিয়ে না। তারপরে আমি একটু আমার মেজর যে লেভেলগুলো আছে সেগুলোর একটু দেখাই দেই। এই যে জোনগুলোর একটু পজ করে নিয়ে আপনারা একটু জোনগুলো একটু কালেক্ট করে নিয়েন যাদের প্রয়োজন হয়। আহ, আর আপনারা এটা যেটা দেখতেছেন, এই যে হাইগুলা, এই হাইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলোরে করে রাখছি, মার্ক করে রাখছি, এই যেগুলারে মার্ক করে রাখছি এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোনো সেলিং প্রেশার আসে ওইখান থেকে মিনিমাম 500-600 পিসের সেল দেখতে পারবেন। এখান থেকে যদি সেলিং ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে 500-600 পিসের ফল দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, আমি এটা একটু বলে দিলাম। আর যাদের জোন লাগবে তারা নিয়ে নিন। সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতে আরও ভালো কিছু ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, অ্যান্ড নিজের ট্রেডিং জার্নিটাকে আরও ইমপ্রুভ করতে পারি। সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো কিছু করেন, সময়ের মূল্য দেন, সময়ের প্রতি সবাই গুরুত্ব দিতে শিখেন। কারণ এই সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, সময় যদি আপনি কাজে লাগান এই সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। ঠিক আছে। সো বসে না থেকে কিছু না কিছু শিখেন, কিছু না কিছু কাজ অবশ্যই করেন। মার্ক প্রত্যেকটা টাইম খুবই ইম্পর্টেন্ট। আরও তো 18 থেকে, অর্থাৎ 17 থেকে 25, এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। এই টাইমটা যে ভ্যালু দিতে পারবে 5 বছর কোনো বিষয়ের উপরে, কোনো স্কিলের উপরে, যদি কোনো সে স্কিল অর্জন করতে পারে 5 বছর ধরে, তাহলে ও 50 বছর ওটার বেনিফিট পাবে, এই যে টাইমটাই। আর এই টাইম যখনই পার হয়ে যাবে, 25 যখনই ওভার হবে, তখন আপনার যতই শেখার আগ্রহ থাকুক থাকুক না কেন, আপনি শিখতে পারবেন না। কেন? কারণ আপনার তখন পোষাইবে না। আমি যে একটা জিনিস শিখতেছি, শিখতে গেলে যে সময় লাগে এই সময়টা তখন আপনি দিতে পারবেন না। ঠিক আছে। সো এখন যে বর্তমান সময়টা পার করতেছেন এই সময়টারে মূল্য দেন, ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে, লেগে থাকলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সময়ের মূল্য দেন, সময় আপনাকে একদিন গুরুত্বশীল বানাবে মানুষের চোখে। সো যারা ট্রেডিংয়ে আছেন, ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে, তারা লেগে থাকেন, কখনো হার মানবেন না। আমার এমনও দিন গেছে যে আমি 5টা এসএল নিছি, লাস্ট একটা প্রফিট আইছে, পুরো প্রফিট। আমি লাস্ট কালকে কালকে টানা প্রফিট করছি 5টা। আমি যদি একটু দেখাই, আমি লসও করি, লস করি না মানে লস তো করি, কি বলেন। এই যে আমার টানা প্রফিট ছিল কালকে, টানা প্রফিট ছিল এই যে কত, এটা তারিখ কত, 3 তারিখ, এই যে 3 তারিখ থেকে আমার কালকে টানা প্রফিট ছিল হচ্ছে 5টা। ছোটোখাটো স্কাল্পিং হচ্ছে, ছোটো ছোটো স্কাল্পিং, বেশি নেই কারণ ওরকম করে মানে এই স্টেক এরিয়ার ভিতরে, কিন্তু এই স্টেক এরিয়ার ভিতরে 5টা ট্রেড করছি, তা 5টায় মাসাল্লাহ প্রফিটে আছে। আর আমি এই যে ব্যালেন্সটা ওপেন করার পরে আমি তো রেগুলার ট্রেড করি না, কারণ সময় হয় না, আমি রানিংয়ের বেশি বেশি ফোকাস দিই। আমার এই যে পুরা দেখা যাচ্ছে এখানে মোট আমি 19টা ট্রেড করছি, তার ভিতরে আমার প্রফিট আছে 12টা ট্রেড। হ্যাঁ, আমার উইনিং রেশিও হচ্ছে কত জানেন? আপনাদের বলবো উইনিং রেশিও, থাক কইলা লাভ নাই, ঠিক আছে, তাও ওটা ধারণা দিই। আমার উইনিং রেশিও হচ্ছে 3:, মানে 30%। 10টা ট্রেড করলে আমার মিনিমাম 6 থেকে 7টা 6 থেকে 7টা প্রফিট
সাতটা ট্রেড উইনিং আসে, ঠিক আছে। তো আমার উইনিং রেশিও হচ্ছে 60%, 63% আর কি। সো এটা বললাম, হ্যাঁ। দেখা যাক মার্কেট কি করে না করে, আরও ইনশাল্লাহ ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। চেষ্টা আছি আমি লার্নিং করি, সবাই আমার জন্য একটু দোয়া করবে যেন আমি আরও বেশি বেশি সময় এর পিছনে দিতে পারি, বেশি বেশি মনোযোগ দিয়ে যেন নিজের কাজটাকে, নিজের লাইফটাকে যেন ইমপ্রুভ করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি আপনাদের জন্য। জীবনে ভালো কিছু করেন, নিজের টাইমকে গুরুত্ব দিতে শিখেন, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো আমার 1 মিনিট থেকে টাইম ফ্রেম থেকে নেওয়া। এই যে প্রত্যেকটা বাই গেছে বাই নিছি, সেল গেছে সেল নিছি, আবারও সেল নিছি বা ইয়ে নিছি, হ্যাঁ এরকম। আর এখানে আরেকটা ছিল, সেটা করি নাই, এখানে নাই দেখতেছি। সো এটাই, তেমন কিছু দেখালাম না, হ্যাঁ। আমি এখন লার্নিং পর্যায়ে আছি, আমি কিন্তু এখন কোনো রিয়েল ট্রেড করি না। আমি নিজেরে ইমপ্রুভ করার জন্য মূলত ভিডিও আপলোড করি। নিজের উইকলি অ্যানালাইসিসটা নিজের পার্সোনাল দেখা যাচ্ছে যে একটা ভিডিও আকারে দিলে ওটা 4 হয়, যে না আমি দায়বদ্ধ আছি আমার চ্যানেলের প্রতি, যে আমাকে একটা করে উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিতে হবে। আর এটা আমার পুরো স্বার্থ, আমি পুরো স্বার্থ নিয়ে কাজ করি। কেন? কারণ উইকলি অ্যানালাইসিস দিতে গেলে যে কথাগুলো বলা হয়, আমার কথার জড়তা কেটে যায়, আমি নতুন কিছু শিখতে পারি মার্কেট থেকে। মানুষ কিন্তু শেখাইতে গেলে বেশি শেখে, এটা যারা করছেন, যারা কাউকে শেখাইছেন এই জিনিসটা একটু, তারা খুবই ভালোভাবে ফিল করতে পারবে যে কাউকে শেখাইতে গেলে আরও বেশি করে শেখানো যায়, শেখা যায়। সো আমার লার্নিং পারপাসে নেই আমি এগুলা। সো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য, আর আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।